নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। নতুন বছর 2025 জানুয়ারি মাস, ঠান্ডা সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু এই ঠান্ডায় এই মুহূর্তে ভারতবর্ষের গরম খবর পাল্টুরাম অর্থাৎ নীতিশ কুমারের আবার ডিগবাজি সম্ভবত সময়ের অপেক্ষা। লালু প্রসাদ যাদব বিহারে 2025-এর নির্বাচন, তার প্রেক্ষিতে জানিয়েছেন দরজা খোলা আছে। নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের আহ্বানকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন। এই নিয়ে তো বিহার সরগরম রয়েছে, কিন্তু তার সাথে সাথে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মন্ডিতে চলেছে সেটা হচ্ছে জাতীয় রাজনীতির প্রেক্ষিত। জাতীয় রাজনীতিতে আপনারা সবাই জেনে গিয়েছেন 2024-এ যারা বলেছিল আপকি বার 400 পারের ক্ষমতার স্লোগান দেখানো বিজেপি, বাংলার মানুষ, ভারতের মানুষ বিজেপিকে 240-এ আটকে রেখে দিয়েছে। ভারতবর্ষের মানুষ সংবিধান বদলানোকে সমর্থন করেননি। ভারতবর্ষের মানুষ সাভারকারের থেকেও আম্বেদকরকে বেশি পছন্দ করেন বলেই বিজেপিকে 240-এ আটকে রেখেছিলেন। তারপর বিজেপিকে কার্যত এবার আপকি বার মোদী সরকারের বদলে এবার এনডিএ সরকারের স্লোগানে ফিরতে হয়েছে। দুটো ক্রাচে ভর দিয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো শপথ নিতে হয়েছে, যে দুটো ক্রাচের একটির নাম নীতিশ কুমার, অন্যটি চন্দ্রবাবু নাইডু। প্রথম দিন থেকেই খুঁড়িয়ে ক্রাচে ভর দিয়ে চলা এই তৃতীয়বারের মতো এনডিএ সরকার, যেটা মোদী সরকার নয়, একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রথম দিন থেকেই অনুমান করেছিলেন। তার ফলশ্রুতি দেখা গেল যে গত লোকসভা নির্বাচনের পরেই যে বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো, সেই বাজেটে তার রিফ্লেকশন দেখা গেল যে কার্যত কম্পেনসেশন দেওয়া বাজেট উপহার দিতে হলো বিহার এবং চন্দ্রবাবু নাইডুর জন্য, অন্ধ্রপ্রদেশের জন্য, তেলেঙ্গানার জন্য স্পেশাল প্যাকেজ, স্পেশাল অর্থ বরাদ্দ করে দুই ক্রাচকে সন্তুষ্ট রাখতে হলো নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামনদের। এই আবহে এবার প্রশ্ন উঠছে সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির নির্বাচনে মোটামুটি অরবিন্দ কেজরিওয়াল আবার ক্ষমতায় ফিরবেন, সমস্ত সমীক্ষা সেই দিকেই ইঙ্গিত করছে, অর্থাৎ বিজেপির আবার পরাজয় অবশ্যম্ভাবী। এই অবস্থায় দাঁড়িয়ে নীতিশ কুমারের এই পাল্টি সবচেয়ে ক্রুশিয়াল হতে চলেছে কারণ এই মুহূর্তে এনডিএ সুতোয় ঝুলে রয়েছে। কেন বলছি এই কথা? জনতা দল ইউনাইটেড, তার নেতৃত্ব, তাদের হাতে আছে 12টি সাংসদ লোকসভায়। এই 12 জন সাংসদের সঙ্গে নাকি কথা হয়েছে দিল্লির রাজনীতির জোর খবর একনাথ শিন্দের শিবসেনা, যাদের হাতে রয়েছে 7 জন সাংসদ, এবং এনসিপির অজিত পাওয়ার 1 জন সাংসদ হলেও এই 7 এবং 1 8, এবং তার সাথে জনতা দল ইউনাইটেড নীতিশের 12 জন সাংসদ, অর্থাৎ 20 জন সাংসদ যদি ওপাশ থেকে এপাশে ড্রাইভ মারেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ব্যালেন্সটা বদল হয়ে যেতে পারে। অর্থাৎ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব কিন্তু বিপদের মুখে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে নির্মলা সীতারামন আগামী বাজেট অধিবেশন পেশ করতে পারলেও বা পেশ করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিলেও, সেই বাজেট অধিবেশন পূর্ণাঙ্গভাবে চলতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দেবে। তার কারণ আরো একাধিক দল রয়েছে যাদের সম্পর্কে বিশ্বাসযোগ্যতার জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে রাখতে পারছে না এই এনডিএ অর্থাৎ বিজেপি। এর আগে রামবিলাস পাসওয়ান যখন ছিলেন, লোক জনশক্তি পার্টি এলজেপি, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠত এলজেপি হচ্ছে সবচেয়ে ভালো হাওয়া মোরক, যখন যে সরকার গড়ে তার সাথে এলজেপি থাকে। আজকে চিরাগ পাসওয়ান দলের দায়িত্বে। কে বলতে পারে যে বিহারের বুকে যখন মহাগঠবন্ধন নতুন করে তৈরি হওয়ার একটা প্রয়াস দেখা দিচ্ছে, এলজেপিকেও তো বিহারেই রাজনীতি করতে হচ্ছে। হাওয়া মোরক এলজেপি আবার নতুন করে চিন্তাভাবনার দিকে এগোবে না? সবচেয়ে বড় কথা এদের মধ্যে যে জেডিইউ নীতিশ কুমার এবং তার দলবল ইতিমধ্যেই কংগ্রেসের সাথে কথাবার্তা বলার সাথে সাথে যোগাযোগ করেছেন চন্দ্রবাবু নাইডুর সাথে। তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু, যার হাতে রয়েছে 16 জন সাংসদ, অর্থাৎ নীতিশের 12-র সাথে যদি চন্দ্রবাবু নাইডু 16 যোগ হয়, তাহলে আর বাকি কোনো দল না থাকলেও এনডিএ সরকারের পতন অনিবার্য।
যদি চন্দ্রবাবু নাইডু রাজি না হন, কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা এগিয়েছে বলেই দিল্লির অভ্যন্তরের খবর, এবং এতেই বিজেপির কপালে এই প্রবল দিল্লির ঠান্ডাতেও ঘাম ছুটে যাচ্ছে। এই প্রবল দিল্লির ঠান্ডাতেও যখন ঘাম ছুটছে, তার কারণ উত্তর পূর্ব ভারতবর্ষে যে রাজ্যগুলো রয়েছে যেখানে সাংসদ সংখ্যা খুব কম, মণিপুরে 2 জন সাংসদ, নাগাল্যান্ডে হাতে গোনা, সিকিমে অল্প কয়েকজন, এবং চিরাচরিতভাবে দেখা যায় যে কেন্দ্রে যার হাতে ক্ষমতা আসে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কিন্তু সেই দিকেই ঝুঁকে পড়ার একটা প্রবণতা দেখা যায়। অর্থাৎ উত্তর পূর্বের কথা পরেও যদি আমরা আসি, শুধুমাত্র নীতিশ কুমারের আজকের এই মন্তব্যের প্রেক্ষিত বিগত 7 দিন ধরে নীতিশ কুমারের যে একের পর এক রোল রিভার্সালের খেলা চলছে, এবং ভারতবর্ষের যারা রাজনীতি প্রত্যক্ষ করেন তারা সেটা যখন দেখছেন, তখন কিন্তু ওই ঘরপোড়া গরু বিজেপি সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়ার মতো অবস্থায় তৈরি হচ্ছে। তার জন্য শোনা যাচ্ছে বিজেপির যারা ক্রাইসিস ম্যানেজার, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতারা একে একে তারা এখন চেষ্টা করছেন নীতিশ কুমারের জেডিইউর সাংসদদের ভাঙানোর জন্য। কারণ 12 জন সাংসদ নীতিশের সাথে যারা রয়েছেন, তারা যদি সরাসরি বিহার ইলেকশনের আগে বা যে প্রসেস ম্যাচিওর করার কথা চলছে তা যদি জানুয়ারির মধ্যে ম্যাচিওর করে যায়, তাহলে কিন্তু এবার বাজেট অধিবেশন চমকপ্রদ হতে চলেছে। নরেন্দ্র মোদী তার সরকার টিকিয়ে রাখতে 1 বছরও পারেন কিনা সেই দিকেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কারণ গত জুন মাসে যখন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল 2024-এ, 2025 এখনো জুন মাসও কমপ্লিট হয়নি, মাত্র 7 মাস 8 মাস অতিবাহিত হয়েছে। 1 বছরের আগেই কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। এর আগে অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা 13 দিনের সরকার দেখেছি, তারপর 13 মাসের সরকার দেখেছি, তারপর টানা অটলজি 5 বছর সরকার চালালেও সেই মেজরিটির সরকার কিন্তু পরবর্তীকালে 2004-এর নির্বাচনে ভারতবর্ষের মানুষ সরিয়ে দিয়েছিল গুজরাটের দাঙ্গার পরে। তারপর টানা 10 বছর কংগ্রেস ছিল। কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের যা শক্তি, কংগ্রেস সরকার গঠনের জায়গায় নেই। সেখানেই সবচেয়ে ইন্টারেস্টিং যে সরকার গঠনের দৌড়ে এগিয়ে কাকে দেওয়া হবে। নীতিশ কুমার খুব স্বাভাবিকভাবেই চাইবেন যে প্রধানমন্ত্রী কুর্সির দিকে অথবা বিহারের কুর্সির দিকে। কিন্তু ভারতের রাজনীতির প্রেক্ষিত যদি দেখা যায়, এই মুহূর্তে ভারতবর্ষের অধিকাংশ বিজেপি বিরোধী দল তারা প্রকাশ্যে চাইছেন একজন সিনিয়র, একজন অভিজ্ঞ এমন রাজনীতিবিদ যার বিজেপিকে চোখে চোখ রেখে হারানোর অভিজ্ঞতা রয়েছে। সেই নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লালু প্রসাদ যাদব তিনি বলেছেন মমতাদি যোগ্যতম ব্যক্তি। আরজেডি থেকে শুরু করে এনসিপি শরদ পাওয়ারের গোষ্ঠী, অরবিন্দ কেজরিওয়াল মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছেন, ডিএমকে তামিলনাড়ু স্ট্যালিন মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছেন, এমনকি ইন্ডিয়া জোটের বাইরের দল ওয়াইএসআর কংগ্রেস তারাও পর্যন্ত মমতাদির নেতৃত্বে আস্থা জ্ঞাপনের কথা কিন্তু বারবার করে বলছেন। উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে শুরু করে অখিলেশ যাদবের, মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন ইন্ডিয়া জোটের নেতৃত্বে দেখতে চাইছেন। তাহলে কি নতুন বছরে বিজেপির সরকার মোদীর সরকার নয়, এটা এনডিএ সরকার, সেই এনডিএ সরকারের অস্তিত্ব কি একেবারে সরু সুতোর উপরে ঝুলছে? নজর থাকবে নিশ্চয়ই, কারণ যেভাবে নীতিশ কুমার পাল্টি খেয়েছেন, আজকে ভারতবর্ষের রাজনীতির কিন্তু পুরো সামগ্রিক মানচিত্রটাই, যে ব্যালেন্স যা রয়েছে, যে ইকুইলিব্রিয়ামের জায়গাটা রয়েছে, সেই জায়গাটাই কিন্তু নড়ে যাওয়ার উপক্রম হয়েছে। একজন রাজনীতিক ছাত্র হিসেবে আগামী আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে দিল্লির রাজনীতির উপরে। কি টানাপোড়েন হচ্ছে সেখানে কি আপ ডাউন হচ্ছে, আমরা নিশ্চিতভাবে খেয়াল রাখবো সেই দিকে, এবং অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো নীতিশ কুমার তার পরবর্তী স্ট্র্যাটেজি কি নেন। কারণ নীতিশ কুমার তার নামই হয়ে গিয়েছে পাল্টুরাম, একবার বিজেপির সাথে তো একবার লালু যাদবদের সাথে, আবার বিজেপির সাথে তো এখন আবার বিজেপিকে ছাড়ার কথা তার মুখ থেকেই শোনা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই নজর থাকবে সর্বভারতীয় রাজনীতিতে, সেখানে কে দাবার বোরেটা এগিয়ে চালটা ফেলতে পারে, আর কার মন্ত্রী সেখানে কিস্তিমাত হয়ে যায়, কার রাজা কিস্তিমাত হয়ে যায়, নিশ্চিতভাবে নজর থাকবে। কিন্তু একথা বলার অপেক্ষা রাখে না 2024-এ যারা আপকি বার 400 পার বলে ক্ষমতায় আসার হুঙ্কার দিয়েছিল, তাদের সরকারের স্থায়িত্ব সম্ভবত 1 বছরও অতিক্রম করতে পারছে কি পারছে না, সেটা নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ
বিজেপির ভাগ্যাকাশে জমা হয়েছে। ভারতবর্ষের রাজনীতির ছাত্র হিসেবে নিশ্চিতভাবে আগামী দিন টান টান উত্তেজনা ভারতবর্ষের সংসদীয় রাজনীতি দেখবে। একজন পর্যবেক্ষক হিসেবে, রাজনীতি ভালোবাসা ছাত্র হিসেবে আমাদের সকলের নজর থাকবে আগামী দিন সংসদের সেই অধিবেশনে, যেখানে হয়তো ফ্লোর টেস্টের মুখোমুখি হতে পারে এনডিএ বা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকে। আমি জানি না আগামী দিন পার্লামেন্টে নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করতে পারবেন কিনা, পেশ করলেও সেই বাজেট পার্লামেন্টে গৃহীত হবে কিনা, কারণ কোন দল সেখানে সুতোর খেলায়, দড়ি টানাটানি খেলায় কোন পক্ষে অবতীর্ণ হয় সেটা তো ভারতবর্ষের রাজনীতির ইতিহাস সময়ই বলে দেবে। ততক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্য রাখবো এইদিকে আগামী দিন ভারতবর্ষের রাজনীতি কোন পথে চলতে চলেছে। তবে এই কথা নিশ্চিত, নরেন্দ্র মোদীর এই সরকার 5 বছরের টার্ম তো অতিক্রম করছেই না, এমনকি 1 বছর অতিক্রম করছে কিনা সেটা কিন্তু প্রশ্নটা উঠেই রইল, প্রশ্নটা জেগেই থাকলো, এবং তার সাথে সাথে উত্তরের অপেক্ষায় আমরা চোখ রাখবো। যারা দর্শকরা আমার চ্যানেল ফলো করেন, যাদের পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক শুভেচ্ছা। নমস্কার সবাইকে।